ছোটবেলা থেকেই শ্রী কোহিনূর সেন বরাট, তার কাছেই আমি ছোট থেকে নৃত্য শিক্ষা গ্রহণ করেছি এবং এখনও করে ওনার গুরু শ্রী শম্ভু ভট্টাচার্য, তার গুরু শ্রী উদয় শঙ্কর মহাশয়। তো সেই ধারাটা আর কি চলে আসছে এবং আমার গুরু শ্রী কোহিনূর সেন বরাট সেই ধারাটাই মেনটেন করে আসছে। এবং আমি ভরতনাট্যমের তালিম নিয়েছি শ্রীমতী সুজাতা রামালিঙ্গমের কাছে, ওনার কাছেও করেছি এবং ওনার কাছেও কন্টিনিউ করি। যেহেতু তো যারা একটু বেশি বয়সে ধরো নাচ শিখতে আসছে, তো তাদের কি অসুবিধা হয় কোনো? একটু আসে, কিন্তু আমি যেটা করি একটু প্রথম দিকে একটু ফিজিক্যাল এক্সারসাইজেস করাই, যেগুলো ডাইরেক্টলি এসেই প্রচণ্ড নাচতে শুরু করে দিল সেটা তো সম্ভব নয়, একটা বডির পক্ষেও নেওয়া সম্ভব নয়। তো কিছু এক্সারসাইজেস করাই, কিছু বসে ওঠার মুভমেন্টস, কিছু বডি মুভমেন্টস, যেটাকে একটু ফ্রি করতে হবে। প্রথমত বডিটা খুব স্টিফ থাকে। আর কোভিডের সময় তো জানেনই আমাদের কি বিপর্যয়ের মধ্যে দিয়ে আমরা গেলাম। আমি সেই সময় সিডনিতে বসে একটা অনলাইন ব্যাক স্টেজে কাজ করেন, ধরুন লাইটের যারা কাজ করেন, যারা ড্রেসের কাজ করেন, যারা সেটের কাজ করেন, তাদের তো আর্থিক অবস্থাটা খুবই খারাপ গেছে। নাচ কি কেরিয়ার হতে পারে? শুধু নাচ? এখনকার জেনারেশনের বাচ্চারা যারা নাচ করছে, তারা নাচটা মানে নাচ কম, মনে হয় যেন জিমন্যাস্টিক্স করছে বা মার্শাল আর্টস করছে। এখানেও চলে, এখানেও ছাত্রছাত্রীরা আছে, পরীক্ষা হয়, শোজ হয়। এবং সিডনিতে তো আমার একাডেমি চলছে, বহু ভালো ভালো জায়গায় ডাক পাচ্ছি। ইন্ডিয়ান কনসুলেট থেকে আরম্ভ করে আমরা অপেরা হাউসেও কিছুদিন আগে একটা প্রোগ্রাম করলাম। এই বলবো, জগতের আনন্দযজ্ঞে তোমাদের এই নিমন্ত্রণে এসে আমি খুবই আপ্লুত। গপ্পসপ্প, কিছু গল্প, কিছু মনের কথার আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে এলাম। আমাদের সামনে আরেকজন উদীয়মান প্রতিভা হাজির হয়েছে আজকে। সুদূর সিডনি থেকে আমাদের সঙ্গে আজকে আছে অমৃতা পাল চৌধুরী। অনেক অনেক ধন্যবাদ অমৃতা তোমাকে আমাদের সঙ্গে আসার জন্য এবং তোমার মনের কথা আমাদের দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। আমরা অমৃতার কথা শুনবো। অমৃতা একজন সুদক্ষ নৃত্যশিল্পী। তাছাড়াও তার আরও অনেক কাজের ক্ষেত্র রয়েছে। ধীরে ধীরে সেগুলো আমরা দেখব যে কী কী ক্ষেত্রে অমৃতা কাজ করে। অমৃতা, নাচের কথায় তো পরে আসবো, তার আগে বলো যে এই নাচের জগতে আসার ছাড়াও, মানে এই নাচ ছাড়াও তোমার আর কী কী কাজ তুমি করো? প্রথমে সবাইকে নমস্কার। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, ইন্দ্রানিধি এবং পাপিয়াদিকে। নাচ ছাড়া আমি একজন শিক্ষিকা, আমি একজন প্রিস্কুল এডুকেটর, সিডনিতে কাজ করি এবং তার সঙ্গে নাচটা তো রয়েছেই ফুল টাইম। তাছাড়াও কিছু সাহায্যের হাত কিছু বাড়িয়ে দিয়েছি কিছু মানুষদের প্রতি, কিছু সংস্থার সঙ্গেও জড়িত আছি, সেটা নাচের সূত্রেই। এবং এখানকার মানুষদের যাতে দূর থেকেও কিছুটা সঙ্গে থাকা যায় সেই চেষ্টা করা আর কি। কবে মনে হলো যে তুমি নাচ করবে? মানে কি তোমার পরিবারের মধ্যেই ছিল নাকি তুমি নিজেই প্রথম, মানে তোমার পরিবারে তুমি প্রথম নাচ করো? আমার পরিবারে দূর দূরান্ত নাচের সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই, তো আমি প্রথম। এবং অনেক ছোট থেকে খুব ইন্টারেস্ট আর কি, তাল, জ্ঞান, ছন্দ এইসবের প্রতি। এবং কেউ কিছু বললেই একটু নাচ কর না, তো উঠে একটু নাচ করতাম। তো সেই সূত্রে মায়ের মনে হলো যে দেখি একটু ভর্তি করে দেওয়া যাক। তো বাড়ির কাছে একটি নাচের স্কুল ছিল, মা বাবা দুজনে মিলে নিয়ে গেলেন, সেখানে ভর্তি করা হলো। এবং সেইখান থেকেই জার্নি শুরু, একটু একটু করে অল্প অল্প করে শেখা, তারপরে ভালো লাগা, ভালোবাসা, আর এখন তো নিঃশ্বাস প্রশ্বাস বলতে পারেন। তোমার গুরুদের সম্পর্কে আমাদের একটু বলো। আমার গুরু ছোটবেলা থেকেই শ্রী কোহিনূর সেন বরাট, তার কাছেই আমি ছোট থেকে নৃত্য শিক্ষা গ্রহণ করেছি এবং এখনও করে আসছি। বিগত প্রায়
35 ইয়ার্স, 35 বছর হলো আমি তার সঙ্গে আছি। এবং আমি ভরতনাট্যমের তালিম নিয়েছি শ্রীমতী সুজাতা রামালিঙ্গমের কাছে, ওনার কাছেও করেছি এবং ওনার কাছেও কন্টিনিউ করি, যেহেতু এখন একটু দূরে থাকি, সারাক্ষণ তো হয় না, যখন আসি তখন তালিম নিই। এইভাবেই চলছে। তোমার দুজন গুরুর কথা তুমি বললে, তো দুজন গুরুর যে শিক্ষা পদ্ধতি সে সম্পর্কে তুমি কিছু বিশেষ করে কিছু বলতে চাও কি? দুজন গুরু বলতে শ্রী কোহিনূর সেন বরাট, উনি ভরতনাট্যমটা বেসিক শেখান, কিন্তু ওনার জনরা হচ্ছেন উনি ক্রিয়েটিভ, লাইক ইন্ডিয়ান কন্টেম্পোরারি যেটাকে আমরা বলতে পারি। ওনার গুরু শ্রী শম্ভু ভট্টাচার্য, তার গুরু শ্রী উদয় শঙ্কর মহাশয়। তো সেই ধারাটা আর কি চলে আসছে, এবং আমার গুরু শ্রী কোহিনূর সেন বরাট সেই ধারাটাই মেনটেন করে আসছেন। তো সেইটা একটা অন্য জনরার। এবং শ্রীমতী সুজাতা রামালিঙ্গম পিওর ভরতনাট্যম ক্লাসিক্যাল করান, তো ডেফিনেটলি একটু তো আলাদা। তবে শেখানোর পদ্ধতিতে কোনো আলাদা পদ্ধতি তো ডেফিনেটলি ডিফারেন্ট, কেন দুটো দুরকম জনরার, দুরকম স্টাইলের নৃত্য। তবে শ্রী কোহিনূর সেন বরাটের নৃত্যের মাধ্যমে অনেকটাই ভরতনাট্যম নৃত্যের প্রভাব রয়েছেন, এবং স্টাইল যে মুদ্রাগুলো ইউজ করা হয় সেগুলো সবটাই কিন্তু সেই ভরতনাট্যম ডান্স স্টাইল থেকেই আসে। তো কোথাও একটা মিলমিশ, একটা মিশ্রণ তো আছেই। আচ্ছা, তুমি একটু সামান্য মুদ্রা আমাদের দেখালে তো। আমরা তো মুদ্রা দিয়ে কমিউনিকেট করি নাচের ক্ষেত্রে। তো এখন যদি তোমাকে বলতে বলা হয় মুদ্রা দিয়ে বলো যে নাচই আমার প্রাণ, কি করে বলবে বলো? মুদ্রা দিয়ে দেখাও, মুখে কথা না বলে। যেটা আমরা করে আর থাকি, আসলে বলতে পারি এইভাবে। চমৎকার। নাচ তোমাকে ঠিক কি ধরনের তৃপ্তি দেয়, মানে কি পাও তুমি নাচের কাছ থেকে? খুব মুশকিল বলাটা, কারণ যখন ছোট থেকে নাচ শিখি বা করি, আমি একটু ইল্যাবোরেটলি বলছি, তখন তো ভাবিনি যে আমার নৃত্য আমার একটা পেশা হবে। তখন মনে করেছি ভালোবাসি, ভালো লাগে, স্টেজে উঠলে কোথাও একটা একটা খুব স্যাটিসফ্যাকশন মনে হয় যে কিছু একটা করতে পারছি। সেইটা করতে 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 এখন ওই যে বললাম, নিঃশ্বাস প্রশ্বাসে এখন নাচ ঢুকে গেছে। এবং যেটা ভালো লাগে সেটা হচ্ছে একটা, মনে হয় একটা কমপ্লিট কোথাও একটা একটা পরিপূর্ণতা অনুভব করি। তার সঙ্গে বিভিন্ন ছাত্রছাত্রীদের সেই শিক্ষাটা দিতে পেরে, যতটুকু আমি জানি, যতটুকু পারি, সেটা সবার মধ্যে ছড়িয়ে দিতে পেরে। এবং যেহেতু আমি বিদেশে এখন থাকি, ওখানে জানেনই যে বিদেশের ছেলেমেয়েরা তো একটু অন্যভাবে মানুষ হয়, কিন্তু তাদের মধ্যে সেই ব্যাপারটাকে ঢোকানো, এবং তারাও যে ভালোবেসে সেইটা করছে, শিখছে, সেইটা আমার কাছে মনে হয় একটা বিশাল প্রাপ্তি। সেই থেকে একটা কোথাও মনে হয় কিছু তো দিতে পারছি, এই একটা স্যাটিসফ্যাকশন খুব বেশি আসে। এবং পারফরমেন্স বা ডেইলি ঘুম থেকে উঠেই একটা মনে হয় যে আজকে কি করছি, বা কোনো ভিডিও দেখছি, যে চর্চাটা রীতিমতো করা প্রতিদিন, সেইটা তো আছেই। একটা মেন্টাল হেলথ যেটাকে খুব কাজ করে আমার মনে হয়, একটা আনন্দ দেয়, একটা মনে হয় পরিপূর্ণতা, সেইটা তো আছেই কোথাও। মেন্টাল হেলথের প্রসঙ্গ যখন তুমি তুললে, তখন একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে তোমাকে। যে বিদেশে তো নানান রকম মানে ডিম্যান্ড থাকে লাইফে, মানে তোমাকে চাকরি করতে হচ্ছে, তোমার এই এত মানে ভালো লাগার একটা প্যাশন আছে, তোমার নাচ, তোমার স্টুডেন্টসরা রয়েছে, তোমার কিছু সোশ্যাল ওয়ার্ক রয়েছে, তারপরেও ধরো হোম ম্যানেজমেন্টের ব্যাপারটাও রয়েছে। তো এত কিছু করতে করতে কখনো কখনো হয়তো আমাদের একটু অবসাদ আসে বা একটু স্ট্রেসড হয়ে যাই আমরা। সেই সময় কি নাচ তোমাকে হেল্প করে? অবশ্যই, মানে আমার স্ট্রেস রিলিফ বলতে পারো। এত ব্যস্ত থাকা, যেরকম তুমি বললে, সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে দিনটাকে সাজানো, এরপর কি করব, এরপর কি করব, প্রতিটা মুহূর্ত সাজিয়ে ফেলা। কিন্তু যখন মনে করি যে বিকেলে আমার ক্লাস আছে,
বিকেলে আমার রিহার্সাল আছে, তখন না একটা কোথাও একটা মনটা একটা শান্তি মনে হয় যে ওই জায়গাটা আমার একটা নিঃশ্বাস নেওয়ার সময়, এবং আমার এতটাই ভালো লাগার ভালোবাসার জায়গা যেখানে গেলে আমার সারা দিনের ক্লান্তি কেটে যায়। তো সেইটা একটা ডেফিনেটলি একটা মেন্টাল স্ট্রেস রিলিভার বলতে পারো, এবং যেই জায়গাটা গিয়ে আমি শান্তি পাই আর কি। তোমার যে স্টুডেন্টসরা রয়েছে তারা কি সবাই মানে মানে তাদের এজ রেঞ্জটা কি? আম, তারা দেখো আসে, আমি জেনারেলি 4 বছরের ঊর্ধ্বে বলি, সো ওই 4.5 ইয়ার্স থেকে আমার টিনেজার্স আছে প্রচুর, এবং তার ঊর্ধ্বে 45-50 এরকমও আছে। শেখার তো কোনো বয়স নেই। তো যে ভালোবেসে শিখতে আসবে, আহ, একটু কমিটেড হবে, তারা সবাই আসে, শেখে, এবং আছে ওরকম স্টুডেন্ট। তো যারা একটু বেশি বয়সে ধরো নাচ শিখতে আসছে, তো তাদের কি অসুবিধা হয় কোনো না? কারণ তখন তো ফ্লেক্সিবিলিটি একটু কমে যায় শরীরের, সেটাতে কি মনে হয় তোমার? একটু ইনিশিয়ালি ফিজিক্যাল ইস্যুস থাকে, কেন অনেক ক্ষেত্রে দেখা যায়, স্পেশালি আমাদের মেয়েদের অনেক রকমের প্রবলেমস থাকে, একটু আসে। কিন্তু আমি যেটা করি, একটু প্রথম দিকে একটু ফিজিক্যাল এক্সারসাইজেস করাই, যেগুলো ডাইরেক্টলি এসেই প্রচণ্ড নাচতে শুরু করে দিল সেটা তো সম্ভব নয়, একটা বডির পক্ষেও নেওয়া সম্ভব নয়। তো কিছু এক্সারসাইজেস করাই, কিছু বসে ওঠার মুভমেন্টস, কিছু বডি মুভমেন্টস, যেটাকে একটু ফ্রি করতে হবে। প্রথমত বডিটা খুব স্টিফ থাকে, ওটাকে আস্তে আস্তে কিছু বডি মুভমেন্টস দিয়ে সেটাকে একটু ফ্রি করে নেওয়া প্রথমে। তারপরে আস্তে আস্তে তাদের তাদের লেসনটা একটু অন্যরকম হয় এইজ অনুযায়ী ডেফিনেটলি, বাট উই টেক ইট স্লোলি, আস্তে আস্তে গিয়ে তারপরে আমরা প্রপারলি ট্রেনিংটায় ঢুকি। এবং ডিপেন্ড করে, অনেকে বলে যে আমি বসতে পারবো না হাঁটু নিচু হয়ে। আর আমাদের ভরতনাট্যম স্টাইলে আমরা পুরোটাই আরামান্ডিতে করি, যেটা হাঁটুটা ফোল্ড করে হাফ সিটিংয়ে করি। তো সেই ক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করে নিতে হয় তাদের সঙ্গে। তো তুমি যখন শেখাও তুমি কি একদম মানে ক্লাসিক্যাল সেই পদ্ধতিতেই শেখাও না নিজে কোরিওগ্রাফ করে শেখাও? আমি স্টার্ট করি বেসিক ক্লাসিক্যাল দিয়েই, ভরতনাট্যম দিয়ে স্টার্ট করি। এবং ওই যে বললাম, এক একজনের এক একটা নিড থাকে। কেউ বললো আমি না ভরতনাট্যম করব না, আমি ক্রিয়েটিভ করব, গানের সঙ্গে নাচ করব, সেই ক্ষেত্রে ক্লাসটা তাকে সেরকমভাবে দিই। আর কেউ যদি বলে যে না আমি দুটোই করব, তাহলে আমি দুরকমভাবেই শেখাই। কিন্তু হ্যাঁ, ভরতনাট্যমটা আমার মেন শেখানো, যেটা আমি শেখাই। আচ্ছা, তুমি তো কিছু সোশ্যাল ওয়ার্কের সঙ্গেও যুক্ত, তা সেই তোমার সোশ্যাল ওয়ার্কের যে সংস্থা, তোমার নিজস্ব একটি সংস্থা রয়েছে, সে সম্পর্কে যদি কিছু বলো। সোশ্যাল ওয়ার্ক অনেকগুলোই করে এসেছি, ছোটোখাটো এদিক ওদিক। কিন্তু রিসেন্টলি প্রয়াস বলে একটি সংস্থা আছেন, যারা আম, কিছু মেন্টালি চ্যালেঞ্জড অ্যাডাল্টসদের নিয়ে কাজ করেন। তো তারা, তাদের একটি জায়গা আছে কল্যাণীতে, এবং তারা কি করেন, সেই সব অ্যাডাল্টদের এক জায়গায় জড়ো করে, এবং তারা কিছু হাতের কাজ করে। তার বিনিময়ে, ধরুন একটা জুট ব্যাগের ওপর পেন্টিং করলো বা কিছু, তার বিনিময়ে তারা কিছু পারিশ্রমিক পায়, এবং সেই পারিশ্রমিক দিয়ে তাদের কিন্তু সংসার চলে কিছুটা হলেও। তো সেই তাদের সঙ্গে আছি। আমার মা আছেন, আমার এক কাকিমা, ওনারাই মেনলি ওই জিনিসটা দেখেন। আমি দূর থেকে যেটুকু পারি সেইটুকু করি, আর্থিক সাহায্য। আমার রিসেন্ট অ্যানুয়াল কনসার্ট হলো সিডনিতে। তো আমরা সেখানে বলেছিলাম যে টিকিট আমরা যেই সেল করব, তার থেকে কিছুটা আমরা প্রয়াসকে দেব। তো ভগবানের আশীর্বাদে, সবার ভালোবাসায় সিডনির যেটুকু করতে পেরেছি, আমার মনে হয় সেটা কিছুটা সাহায্য ওদের হবে। কিন্তু শুধু একদিন দুদিন নয়, আমি ঠিকই করেছি যে আমরা এটা কন্টিনিউয়াস রাখবো। আর কোভিডের সময় তো জানেনই আমাদের কি বিপর্যয়ের মধ্যে দিয়ে আমরা গেলাম। আমি সেই সময় সিডনিতে বসে একটা অনলাইন শোয়ের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। সেখানে সিডনির যারা শিল্পীরা আছেন, আমরা একটা অনলাইন প্ল্যাটফর্মের থ্রু দিয়ে ওই প্রোগ্রামটা দেখাতাম, লাইভে করতাম, এবং সেটা কিন্তু টিকিটেড ছিল। তো যারা টিকিট কেটে ওই প্রোগ্রামটা দেখতো লাইভে, সেই টাকা, টিকিটের পুরো অ্যামাউন্টটা কলকাতায় যারা ব্যাক স্টেজে কাজ করেন, ধরুন লাইটের যারা কাজ করেন, যারা ড্রেসের কাজ করেন, যারা সেটের কাজ করেন, তাদের তো আর্থিক
অবস্থাটা খুবই খারাপ গেছে। কেন আমরা যারা গান নাচ শেখাই তারা তাদের স্টুডেন্টের দ্বারাও আমরা করে এসেছি কোভিডের সময়, কিন্তু এদের তো কিছুই ছিল না। তো ওই ফান্ড রেজিংটা আমি তখন ওখানে করি এবং যথেষ্ট ফান্ড আমি রেজ করতে পেরেছি। সেই সূত্রে আমি তাদের সেই সময়টা কিছুটা আর্থিক হেল্প করতে পেরেছি। এবং শুধু আর্থিক না, আমি বলেছিলাম তোমরা এটা দিয়ে কিছু ব্যবসা স্টার্ট করো, যেটা তোমরা অ্যাটলিস্ট 2-3 বছর যতদিন কোভিড চলছে সেটা তোমরা করতে পারো। সেটা দিয়ে তারা কেউ দেখা গেল ছোট ছোট খাবারের দোকান, ছোট ছোট জুয়েলারির ব্যবসা, এগুলো স্টার্ট করে অ্যাটলিস্ট 2-3 বছর তারা সেটাকে আম, রাখতে পেরেছে এবং উপার্জন করতে পেরেছেন। আর তাছাড়াও ছোটোখাটো কিছু আম, দমদমে একটি সংস্থা ছিল, আম, বাচ্চা মেয়েদের নিয়ে ছিল সেই সংস্থাটা। তো আমি যখন কলকাতায় থাকতাম তখন আমি তাদের সাহায্য করতাম এবং তাদেরকে ইনভাইটও করেছিলাম আমার অ্যানুয়াল প্রোগ্রামে এখানে পারফর্ম করার জন্য। তো এইভাবেই আর কি চলে। আম, তুমি এই একটা চ্যালেঞ্জের কথা বলছিলে যখন আমরা কোভিডের মধ্যে দিয়ে গেছি। আহ, নাচ কি কেরিয়ার হতে পারে? শুধু নাচ, তা দিয়ে কি জীবন ধারণ সম্ভব? নিশ্চয়ই সম্ভব, অবশ্যই সম্ভব। এরকম অনেক মানুষ পৃথিবীতে আছে যারা শুধুমাত্র নৃত্যশিল্পী, একজন ড্যান্সার এবং জীবনযাপন করছেন সেটা দিয়ে। কিন্তু তার জন্য যেটা করতে হবে শুধু তাতেই তার জীবনটা দিতে হবে। মানে আমি যদি মনে করি যে না আমি চাকরি করব, আমি একটা আলাদা ক্যারিয়ার করব, তার সঙ্গে আমি নাচটাও ক্যারিয়ার হিসেবে নেব, সেক্ষেত্রে দুদিকে দু নৌকায় পা দিয়ে চলাটা মুশকিল হয়। কিন্তু ঠিক ওয়েতে যদি আমরা যেতে পারি এবং নৃত্যটাকে আমরা আমাদের পেশা হিসেবে নিতে চাই, অবশ্যই সেটা আমরা করতে পারি। কিন্তু তাতে পুরোটাই 100% দিতে হবে, পুরো সময়টাই তার পেছনেই লাগাতে হবে। শেখা, শো করা, নিজেকে প্রতিষ্ঠিত করা একজন শিল্পী হিসেবে, সেই ক্ষেত্রে অবশ্যই করতে পারি। এই মুহূর্তে এই সময়ে পারফর্মিং আর্টসের কেরিয়ার চ্যালেঞ্জেসগুলো কী বলে তোমার মনে হয়? কেরিয়ার চ্যালেঞ্জেস তো প্রচণ্ডই আছে। সেই জন্যই আমি বললাম যে কেরিয়ার হিসেবে যদি নিতে চাই আমাকে সেই ওয়েটাকে ফাইন্ড আউট করতে হবে। আমাকে সমানে নিজেকে আপগ্রেড করতে হবে যাতে আমি সময়ের সঙ্গে ব্যালেন্স করে চলতে পারি। আমাকে কেন লোকে ডাকবে, আমাকে তো আম, সেই জিনিসটা আমাকে দিতে হবে মানুষকে, তবেই আমি সেটা নিতে পারবো। চ্যালেঞ্জেস আছে, ধরুন অনেক ছেলেমেয়েরা আজকাল এগিয়ে আসছে, কম্পিটিশনটা অনেক বেশি এখন, প্রচণ্ড কম্পিটিশন। তার মধ্যে থেকে এই নাচকে অ্যাজ আ ক্যারিয়ার নিয়ে যাওয়া খুবই মুশকিল আজকালকার দিনে। তবে হচ্ছে না বলবো না, হচ্ছে। সেই প্যাশন, সেই লেগে থাকতে হবে এবং সমানে আমাকে নিজেকে আপগ্রেড করতে হবে, আমাকে নিজেকে সেই জায়গায় রাখতে হবে যাতে আমি সবার সঙ্গে সেই কম্পিটিশনটা করতে পারি। তোমার কি মনে হয় সোশ্যাল মিডিয়া কোনোভাবে ডান্সারদের একটু হেল্প করছে? কারণ আমরা আজকাল দেখি যে যারা ধরো সেভাবে প্রথাগতভাবে শিক্ষা নেয়নি কিন্তু তাদের কিছু প্রতিভা আছে, দুটো চারটে রিল বানিয়ে ফেললো, ভাইরাল হয়ে গেল, হয়তো খুব ভালো মানে ন্যাচারালভাবেই খুব ভালোভাবে নাচ করে তারা। তো সেই সোশ্যাল মিডিয়ার এইগুলোকে তুমি কিভাবে দেখো? মনে হয় কিছু হেল্প করবে এগুলো? করে আবার করে না, দুইই আছে। করে বলবো তাদের যারা কিছু শিক্ষা অন্তত গ্রহণ করেছে। কেন, নাচ তো একটি গুরুমুখী বিদ্যা। তো গুরুর সামনে না শিখলে কোনো শিক্ষাই সম্পূর্ণ হয় না। তো আমি দুটো সোশ্যাল মিডিয়াতে দুটো নাচের ভিডিও দেখলাম, ইউটিউবে দেখে আমি শিখে সেটা করলাম, সেটা কিন্তু লং টার্মে হবে না, একটা দুটো হবে। করব ভালো, আমার ট্যালেন্ট আছে, আমি পারি, কিন্তু আমি জানি না, আমার সেই শিক্ষাটা নেই। শিক্ষাটা না থাকলে সেটা কিন্তু চিরস্থায়ী হয় না। কিছুদিন বাদে তার নিজেরই কোনো ইন্টারেস্ট গ্রো করবে না। কেন, সে ভাববে আমার তো শেখা ডান, আমি তো শিখে ফেলেছি। কিন্তু যদি একটা মানুষ শিখে এই সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করতে পারে নিজের গ্রোথ হিসেবে, ডেফিনেটলি সোশ্যাল মিডিয়া প্রচণ্ডভাবে হেল্প করবে এবং করছে, আগামী সময়েও করবে। কিন্তু আমার মনে হয়
সোশ্যাল মিডিয়াকে পুরোপুরি কাজে লাগানোর জন্য আমার শিক্ষাটা খুব প্রয়োজন। আমি যদি শিখে করি এবং শিক্ষাটা গ্রহণ করে যাই, ডেফিনেটলি আমি সোশ্যাল মিডিয়া এটা চালিয়ে যেতে পারি। তোমার কথাটাকে এইভাবে বললি, ধরো কেউ একজন খুব ভালো করে গুরুর কাছ থেকে শিক্ষা নিয়েছে, কিন্তু সে জানে না যে তার যে প্রতিভা সেটাকে সে কোথায় কার কাছে প্রেজেন্ট করবে, সেখানে সোশ্যাল মিডিয়া তো একটা মাধ্যম হতে পারে। অবশ্যই অবশ্যই হতে পারে। অনেকের আর্থিক অবস্থা নেই, একটা শো করার পেছনে আমরা মনে করি যে ওয়াও একটা শো হচ্ছে, কিন্তু তার পেছনে অনেক পরিশ্রম থাকে। আর আর্থিক এবং মানিটারি চ্যালেঞ্জেস তো সব থেকে বড় হয়, এবং সবার পক্ষে সেটা সম্ভব হয় না। তো সোশ্যাল মিডিয়া সেই জায়গাটাকে ব্রডেন করে দিয়েছে, এবং অনেকের কাছে পৌঁছানো যাচ্ছে। একটা ঘরে বসে একটা সুন্দর পারফরমেন্স করে সেটা অনেকের কাছে পৌঁছে যাওয়া যাচ্ছে। তো ডেফিনেটলি 100% সোশ্যাল মিডিয়া ইজ হেল্পিং আ লট। এই আপকামিং আর্টিস্টদের জন্য খুবই হেল্পফুল। কিন্তু আমি যেটা অন্যভাবে বলতে চাইছি সেটা হলো, শুধু তার ওপরেই ডিপেন্ড করে একটা শিক্ষা বা একটা ক্যারিয়ার বা চালিয়ে যাওয়া যেতে পারে না। সেটা তো একটা মিডিয়াম পৌঁছানো করার জন্য। কিন্তু তার পেছনে আমার শিক্ষাটা তো আমাকে চালিয়ে যেতে হবে, তাই না? আচ্ছা অমৃতা, তোমাকে একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে আমার। অনেকদিন থেকে এই প্রশ্নটা না না আমার মনে ছিল। আমার একটা মানে জানার খুব ইচ্ছে ছিল যে এই যে রিয়ালিটি শোগুলোতে আমরা দেখি যে মানে এখনকার জেনারেশনের বাচ্চারা যারা নাচ করছে, তারা নাচটা মানে নাচ কম, মনে হয় যেন জিমন্যাস্টিক্স করছে বা মার্শাল আর্টস করছে। মানে উল্টে পাল্টে পড়ে যাচ্ছে, মাথার উপরে পা তুলে দিচ্ছে, পায়ের নিচে মাথা নিয়ে চলে যাচ্ছে, এগুলো। তুমি যে একজন ট্রেইন ক্লাসিক্যাল ডান্সার, তোমার অভিজ্ঞতা এবং তোমার শিক্ষা থেকে তোমার কি মনে হয়, এগুলো কি নাচের একটা অংশ? অংশ কিভাবে বলবো, মানে আমরা যেই ধরো আমাদের মার্শাল আর্ট যেটা কালারিপাট্টু বা এরম ধরনের নাচ যেগুলো হয়, সেগুলো এই নাচের মধ্যে ব্যবহার করা যেতেই পারে, সেটা কথা নয়। কথা হচ্ছে ভঙ্গিটাকে পাল্টে দেওয়া। মানে বলা হচ্ছে ভরতনাট্যম কিন্তু করছে অন্য কিছু, বলা হচ্ছে ওডিসি কিন্তু করছে অন্য কিছু। এই জায়গায় আমার একটা আপত্তি আছে, যে যেটা যেটা সেটা সেইখানে সেইটা করা উচিত। এবং যেই ছেলেমেয়েরা আসছে তারা কিন্তু প্রচণ্ড ট্যালেন্টেড, এরম নয় যে তারা শুধুই লাফালাফি করছে বা আম, একটু জিমন্যাস্টিক করছে চলে আসে। সেটা তো তাদের যেটা শেখানো হচ্ছে তারা সেটা করছে। তো যারা শেখাচ্ছে তাদের একটু আমার মনে হয় আম, সেই জায়গাটা থেকে আসা উচিত যে আমি কি শেখাচ্ছি, কি দিচ্ছি। এবং যেটা বললাম, ট্রেনিংটা যদি সেরকমভাবে চলতে থাকে, আহ, সেখানে কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি হচ্ছে সেটাকে পোট্রে করছে কিভাবে, সেইখানে একটা খুব আপত্তি এসে যায় অনেকেরই। কিন্তু অনেকেই কিছু বলতে পারে না এটা নিয়ে, যেহেতু মিডিয়া একটা চলছে এত বড় অনুষ্ঠান। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে এটা এরকম না হলেই পারতো, এটা এরকম না করলেই পারতো। এবং ছেলেমেয়েগুলো এত স্ট্রেসড আউট হয়ে যায়, পরবর্তীকালে তাদের মনে হয় যে নাচটা আর আমি করবো না, কেন আমার আর ভালো লাগছে না। কোথাও সেই স্বাদটা, সেই শেখাটা হয়তো সেরকমভাবে হচ্ছে না। একটা প্রচন্ড ফিজিক্যাল ডিমান্ডস এসে যায়, যেটার জন্য মানে নাচের থেকে যে একটা মানসিক প্রশান্তিটা সে পেতে পারতো। মানসিক প্রশান্তিটাই সেটা কিন্তু শুধুমাত্র আমি সেই ফেমের জন্য করছি না, সেইটা যদি মানুষের মাথায় থাকে তবেই সেই প্রশান্তিটার প্রাপ্তি। কিন্তু কিন্তু আমি যদি প্রতি মুহূর্তে ভাবি যে আমাকে ওখানে রিচ করতে হবে, আমি শিখছি কেন আমি সেই ফেমে যাব, আমার নাম চাই, আমাকে ফার্স্ট হতে হবে, সেই জিনিসটা যখনই কারোর মাথায় আসে, সেই মেন্টাল স্যাটিসফ্যাকশন সেইটা কিন্তু তার কখনোই কাজ করবে না, সে একটা পাপেটের মতন হয়ে যাবে। এটা যখন মানে আমরা এখনকার জেনারেশনের এই জিনিসটা দেখছি, তুমি তো নিশ্চয়ই তোমার অগ্রজদের দেখেছো যারা আগে নাচ করতেন, সেই সমস্ত মানুষদের দেখেছো। তোমার নিজের জেনারেশন আর পরের জেনারেশনের কথা, এই তুমি হচ্ছে তাদের মাঝখানে একটা সেতুর মতো। তো তুমি তোমার অগ্রজদের কি দেখেছো, তাদের কোনটা ভালো বা কোনটা খারাপ তোমার মনে হয়েছে, তোমার নিজের জেনারেশন সম্পর্কেও বলো, আর যারা নতুন জেনারেশন তাদের। যারা আমাদের গুরু, তাদের সময় তো বদলেছে, তাদের, আমাদের এবং নতুন প্রজন্মের সময়, সবারই সময় বদলেছে।
এবং সময় অনুযায়ী সবাই নিজেদের অ্যাডাপ্ট করে নিয়েছেন। তো কম্পেয়ার করাটা খুব ডিফিকাল্ট হয় যে ওনারা কি না না, কম্পেয়ার করতে বলছি না আমি, ঠিক মানে হ্যাঁ। জাস্ট ওদের কোন জিনিসটা তোমার মনে হয় যে এটা থাকলে বোধহয় ভালো হতো, বা ওনাদের বোধহয় এই জিনিসটা একটু চেঞ্জ করা দরকার ছিল, এরকম কিছু যদি যেরকম আমাদের গুরু যারা এবং ওই জেনারেশনের যারা, তাদের নিষ্ঠাটা একটু অন্য রকমের ছিলেন। তারা শুধুমাত্র নৃত্যশিল্পী নিয়েই আমি কথা বলবো, তাদের শিক্ষা এবং তাদের নিষ্ঠা, তাদের প্যাশন এবং তাদের যে ভালোবাসাটা একটা অন্য লেভেলে ছিল, এবং সেটা আমরা কিছুটা পেয়েছি। আম, শিক্ষা এবং গুরুদের প্রতি যে সম্মানটা, তারপরে ওই যে বললাম আমরা ফেমের দিকে বেশি ছুটিনি, এবং তারাও কিন্তু তাই নয়, তারা কিন্তু শিক্ষাটাই চালিয়ে গেছে, পারফরমেন্স অতটাও হয়তো করেনি যতটা আমরা করেছি, এবং আমরা সেই শিক্ষাটা চালিয়ে গেছি, সেই সম্মান যে গুরুদের প্রতি, এবং একটা শিক্ষাকে কন্টিনিউ করা, কিছুদিন পরে আর ভালো লাগছে না, এটা ছেড়ে দিলাম, যেটা এই প্রজন্মের ক্ষেত্রে হয়েছে। তারা সব কিছুই খুব কুইক পেয়ে যেতে চায়, যেটা তাদের তো ছিলই না কোনোদিনও। তারা দীর্ঘ বছর শিক্ষা গ্রহণ করে গেছে, আমরাও করে এসেছি এবং আমরা এখনও করে আসছি। কিন্তু নতুন প্রজন্মের যেটা একটা ড্রব্যাক, সেটা হচ্ছে তারা শিক্ষাটাকে সেই সময়টা দিতে চায় না। অনেক সময় তারা মনে করে যে এই তো আমি শিখে ফেলেছি, এই তো হয়ে গেছে, এবার আমি আমি জানি, আমাকে আর ক্লাসে যেতে হবে না, আমি পারবো এখন করে নিতে, এবং তারা দ্রুত তাদের নিজেদের স্কুল খুলে ফেলছে, যেটা আমাদের গুরুরা তো ভাবেনি নি। ওই প্রজন্মে যে আমি একটা স্কুল করব, তাদের মাথাতেই সেটা অনেক পরে এসেছে। আমরা হয়তো কিছুটা শিখেই করেছি, কিন্তু এই প্রজন্ম তো শিখছে কি না শিখছে তাতেই তাদের স্কুল শুরু হয়ে যাচ্ছে, তারা কনসার্ট করছে, তারা এদিক ওদিক প্রোগ্রাম করে বেড়াচ্ছে। তো এইটা একটা ড্রব্যাক আমি বলবো। এবং বাট ওই যা বললাম, সব কিছুরই ভালো মন্দ মিশিয়ে আর কি নিতে হয়। আর তোমার আগামী দিনের কি পরিকল্পনা আছে? আগামী দিনের পরিকল্পনা দেখুন, আমার স্কুল এখানেও আছে, আমার নাচের ইনস্টিটিউট কালাঙ্কান ডান্স একাডেমি, এখানেও চলে, এখানেও ছাত্রছাত্রীরা আছে, পরীক্ষা হয়, শোজ হয়। আম, তো এই ইনস্টিটিউটটাও কন্টিনিউ করার ইচ্ছা আছে। আমি প্রতি বছর আসি, এসে যতটা ক্লাস করাতে পারি অনলাইন ক্লাস করাই ওখান থেকে এখানের ছাত্রছাত্রীদের। এবং সিডনিতে তো আমার একাডেমি চলছে, বহু ভালো ভালো জায়গায় ডাক পাচ্ছি, ইন্ডিয়ান কনসুলেট থেকে আরম্ভ করে আমরা অপেরা হাউসেও কিছুদিন আগে একটা প্রোগ্রাম করলাম, কনসুলেট জেনারেলের অফিসে, এখান থেকে মিনিস্টার অফ কালচারাল অ্যাফেয়ার্স উনি গেছিলেন, মিস লেখি, ওনার সামনে আমরা প্রোগ্রাম করলাম। তো এইভাবেই এগিয়ে চলছি, আরও এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে, প্রোডাকশনস করার ইচ্ছা আছে খুব ভালোভাবে, এবং বিদেশের মাটিতে যাতে আমাদের এই আর্ট ফর্মকে আরও ছড়িয়ে দেওয়া যায়, রেকগনিশনে আনা যায়, সেই চেষ্টা, সেই প্রকল্পই করে যাওয়ার ইচ্ছে। তোমার কি মনে হয় যে বিদেশে চলে গেছো বলে তোমার মানে এখানে থাকলে যতটা সুবিধা হতো নাচ নিয়ে, সেই সুবিধাটা কিছু কম হচ্ছে? পার্সোনালি আমার হয়তো অতটা হচ্ছে না, কারণ আমি রেগুলার যাওয়া আসা করি, চর্চায় থাকি, আমার গুরুর সঙ্গে আমার রেগুলার চর্চা হয়, আমি ক্লাস করি, সেক্ষেত্রে আমি আপডেটেড থাকি। আমার ওই ব্যাপারটা নিয়ে হয় না, মনে হয় না যে আমি আপডেটেড নই, বিদেশে থাকার দরুন আমি অনেক কিছু জানি না, সেই জিনিসটা হয় না। তবে হ্যাঁ, অপরচুনিটিস কিছু এখানে অনেক গ্রো করে, অনেক, বিকজ আমাদের ওখানে ইন্ডিয়ান ডান্স ইজ এ কালচারাল ডান্স, এখনও মেন স্ট্রিমে সেরকমভাবে ঢোকেনি, কিন্তু এখানে তো এটা মেন স্ট্রিম একটি কালচারাল আর্ট, কালচারাল ফর্ম। সেই ক্ষেত্রে কিছু কিছু সময় মনে হয় যে কিছু হয়তো মিস করি। এই যে এত সুন্দর ফেস্টিভ্যালস এখানে হয়, এত ডান্স ফেস্টিভ্যালস হয় যেখানে নানা রকমের আর্ট ডান্স ফর্মস হয়, এত নৃত্যগুরুরা আসেন,
সেই ক্ষেত্রে মনে হয় যে হ্যাঁ, খুব মিস করি সেই জিনিসগুলো। তবে আমার আপডেটেড থাকা বা এখানে যেরকমভাবে চলছে কাজ, সেই কাজ আমি সমানে চালিয়ে যাচ্ছি ওখানে এবং করে আসছি। তো ওখানে যখন প্রোগ্রাম করো মানে দর্শক কিরকম হয়, ওরা নাচের প্রোগ্রামে ভালো দর্শক পাও? দর্শকটা নিয়ে একটু সমস্যা হয় মাঝে মাঝে। বিদেশে যেহেতু অনেক রকমের অনুষ্ঠান চলতে থাকে, শুধু নাচ না, গান এবং নাটক, এবং দেশ থেকে শিল্পীরা যান অনেক 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 অনুষ্ঠানে। সেক্ষেত্রে মাঝে মাঝে একটু মুশকিল হয়ে পড়ে, ক্ল্যাশ করে আমার অনুষ্ঠান এবং অন্য অনুষ্ঠান যখন ক্ল্যাশ করে, তখন একটু মাঝে মাঝে মুশকিল হয়ে পড়ে দর্শক আনতে। তবে আমার অনুষ্ঠানে যখনই আমি করি, সিডনির বাঙালিরা বা ইন্ডিয়ান কমিউনিটি অনেকেই এগিয়ে আসেন এবং দর্শক মোটামুটি আমি কখনোই হয়নি যে আমার ফাঁকা গেছে। তো সেই ক্ষেত্রে মোটামুটি হয়ে যায় দর্শক, যা দর্শক হয় তাতে আমরা মোটামুটি খুশি, আরও এলে আরও ভালো। তো সিডনিতে তো তুমি পরিচিত নাম, কলকাতায় তোমার পরিচিতি নিয়ে তোমার কি মতামত, মানে কতটা পরিচিতি তোমার আছে এখানে? নৃত্য জগতে আমার প্রজন্মের কাছে আমার এখনও বন্ধুবান্ধব আছে এবং তাদের সঙ্গে আমি এখানে এসেও অনুষ্ঠান করি, বা আমার গুরুর ইনস্টিটিউটে, কোহিনূর ডান্স একাডেমির ইনস্টিটিউটে আসলে আমি রীতিমতো প্রোগ্রামস করি, আগামী দিনেও আছে। তবে নতুন প্রজন্মে অনেকেই হয়তো আমাকে চেনে না, চেনে থ্রু আমার বন্ধু বান্ধবদের দিয়ে। তুমিও নতুন প্রজন্মের অংশ, মানে আমার আরো নতুন বাচ্চাদের হ্যাঁ, একদম বাচ্চাদের কাছে হয়তো পরিচিতি সেরকম ভাবে নেই। তবে আমি যেহেতু আমার গুরুর সঙ্গে সমানে অনুষ্ঠান করতে থাকি, ওনার সঙ্গে পারফর্ম করি এবং সেই জায়গাটা আমার এখনো রয়েছে, আমি এসে তার সাথে করি এবং সেই আসলে আমার জন্য আলাদাভাবে অনুষ্ঠান স্লট রাখা থাকে। আমার বন্ধুবান্ধবদের সঙ্গেও আমি এসে পারফর্ম করি যারা নৃত্য জগতে আছে ইন্ডাস্ট্রিতে। সেক্ষেত্রে বলবো হ্যাঁ, জায়গাটা আছে, এখনো সেরকমভাবে যায়নি। এখানে বসে বসে তোমার কিছু, মানে তুমি যদি আমাদের কিছু বলতে চাও নাচের ভঙ্গিতে, কি বলতে চাও আর কিভাবে বলবে? এই বলবো, জগতের আনন্দযজ্ঞে তোমাদের এই নিমন্ত্রণে এসে আমি খুবই আপ্লুত। অমৃতা, তুমি বললে জগতের আনন্দযজ্ঞের আমন্ত্রণে আসতে পেরে তোমার খুব ভালো লেগেছে। জগৎটা সত্যি সত্যি আনন্দের জায়গা হয়ে উঠুক, এটাই আমরা চাই। তার জন্য আমাদের পরিবেশটাকে সবুজ রাখতে হবে, সেই অঙ্গীকার নিয়ে তোমাকে থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তোমাদের এত সুন্দর একটা উপহার আমাকে দেওয়ার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ অমৃতা, আমাদের সঙ্গে তোমার মনের কথা শেয়ার করার জন্য। আর দর্শকরা দেখলেন আপনারা যে অমৃতা কি সুন্দর কাজ করছে। এরকম উদীয়মান প্রতিভাদের আপনাদের সামনে আনতে পেরে আমাদেরও খুব ভালো লাগে। এরা যেমন দেশের মাটিতে কাজ করে গেছে এবং বিদেশে গিয়েও মানুষকে আনন্দ দিচ্ছে, শেখাচ্ছে। শুধু শেখাচ্ছে তাই নয়, অমৃতা তো অনেক সামাজিক কর্তব্যের সঙ্গে বা কাজের সঙ্গেও যুক্ত রয়েছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। আমরা আবার অন্য পর্বে ফিরে আসবো অন্য আরেক প্রতিভাকে নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার। আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আমাদের ফেসবুক পেজ ফলো করুন, ইনস্টাগ্রাম পেজটাও ফলো করতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট সেকশন।